রাফি জুসের গ্লাসে যত্ন সহকারে বিষ মেশাচ্ছে তার গার্লফ্রেন্ডকে মারার জন্য। এমন সময় রাফিদের বাসার কাজের মেয়েটা রাফির গ্লাসে বিষ মেশানোর ব্যাপারটা দেখে ফেলে। সে পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো রাফি বিষ মেশানোর জুসটা কাকে খাওয়ায়। রাফির গার্লফ্রেন্ড রাফিদের বাসার ড্রয়িং রুমের সোফার উপরে বসেছিল। তখনই রাফি জুস হাতে ড্রয়িং রুমে আসে। রাফিকে দেখে কথা সুন্দর একটা হাসি উপহার দিল। রাফি, তুমি বলেছিলে আজকে তোমার বড় ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিবে। তোমার বড় ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। তোমার সাথে একা বাসায় থাকতে আমার কেমন জানি লাগছে। আমি আগে কখনো তোমার সাথে ফাঁকা বাসায় দেখা করিনি, তাই একটু নার্ভাস ফিল করছি। আগে তুমি আমাকে কখনো ফাঁকা জায়গায় নিয়ে যাওনি তো, তাই আমার একটু অস্বস্তি হচ্ছে। আমি কি তোমাকে অন্য কোথাও নিয়ে এসেছি নাকি? আমি তোমাকে নিজের বাসায় নিয়ে এসেছি। তুমি ভয় পেও না। এতগুলো দিন ধরে আমার সাথে রিলেশনে আছো, আমাকে ভরসা করো না? তাহলে আমাকে কেমন ভালোবাসলে তুমি? তোমার বিশ্বাসের মূল্য দেওয়ার জন্য তোমার কোন কথা আমি রাখি না বলো? তোমার মনের মতো হয়ে চলার চেষ্টা করে আমি তোমাকে কোনো রকম বাজে কথা বলেছি? নিরিবিলি পরিবেশ পেলে কখনো বাজে প্রস্তাব দিয়েছি? তোমাকে বন্ধুর বাসায় নয়, সোজা নিজের বাসায় নিয়ে এসেছি। তোমাকে বিয়ে করবো বলে ভাইয়ের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছি। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যদি ভয় পাও আমাকে বলতে পারো, আমি তোমার থেকে দূরে দূরে থাকবো। আমি কিন্তু বাসায় একা নেই, আমার কাজের মেয়েটাও আছে। আমার বাসার কাজের মানুষটা কিন্তু ছেলে না, সে একজন মেয়ে। তাই তোমার ভয় পাবার কোনো কারণ নেই। তুমি আর বেশি কথা বলো না, অনেক দূর থেকে এসেছো। এই জুসটা খেয়ে নাও, তোমার অনেক ভালো লাগবে। আমি জুস খেতে পছন্দ করি না, এটা তুমি ভালো করেই জানো রাফি। তবুও কেন আমার জন্য জুস বানিয়ে নিয়ে এসেছো? তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাহলে তোমার বাসায় তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া বাসায় নেই, তুমি আমাকে ফাঁকা বাসায় কেন নিয়ে এসেছো? আমি এখনই তোমার বাসা থেকে বের হয়ে যাব। কথাগুলো বলেই কথা উঠে চলে যাচ্ছিল, কিন্তু রাফি কথাকে আটকালো না। সে ভালো করে জানে কথা তার সাথে মজা করছে, কিছুদূর গিয়ে আবার ফিরে আসবে। রাফির ভাবনার মাঝে কথা মলিন মুখ করে এসে রাফির সামনে দাঁড়ালো। অভিমানী মুখ করে রাফিকে উদ্দেশ্য করে বলল, তুমি এত খারাপ কেন? আমি চলে যাচ্ছিলাম, তুমি আমাকে আটকানোর প্রয়োজন মনে করলে না? কেমন ভালোবাসো তুমি আমাকে, যে নিজের কাছে ধরে রাখতে চাও না? আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি অনেক খুশি হবে, তাই না? আমি তোমাকে কিভাবে আটকাই বলো? আমাদের বাসায় কেউ নেই, তুমি একা থাকতে ভয় পাচ্ছ। আমি তোমাকে কষ্ট পেতে দিতে পারি না, তাই তোমাকে যেতে দিচ্ছি। ভাইয়ার অফিসে জরুরি কাজ পড়েছিল, তাই ভাইয়া আমাদের অপেক্ষা না করে অফিসে চলে গেছে। লতাকে যাবার সময় বলে গিয়েছে ভাইয়া না আসা পর্যন্ত আমরা যেন ভাইয়ের জন্য অপেক্ষা করি। তুমি যদি কষ্ট পাও তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি। কথাগুলো বলেই মলিন মুখ করে ফেলল রাফি। রাফির মলিন মুখের দিকে তাকিয়ে কথার মায়া হলো। সে রাফির পাশে বসে রাফির হাতে হাত রেখে ধীর কণ্ঠে বলে, তুমি সিরিয়াস হয়ে গিয়েছো কেন? আমার রাগের মূল্য তোমার কাছে কতখানি সেটা আমার থেকে ভালো কেউ জানে না। এই ফাঁকা বাসায় পেয়েও তুমি আমাকে স্পর্শ করছো না। নিঃসন্দেহে তোমাকে ভরসা করা যায়, সেজন্য তোমাকে আমি এতটা ভালোবাসি। তুমি মন খারাপ করো না, আমি ভাইয়া না আসা পর্যন্ত অপেক্ষা করব। তোমার জন্য এতগুলো দিন অপেক্ষা করতে পেরেছি, বাকি দিনগুলো অপেক্ষা করতে পারবো না? তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ হয়ে যায়। কথার কথা শুনে রাফি রহস্যময় হাসি হাসল। মনে মনে তাচ্ছিল্য করে বলতে লাগলো, তোর মতো মেয়েকে কে বিয়ে করবে? আমাকে অনেক জ্বালিয়েছিস, আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিস। তুই কি ভেবেছিস আমি সবকিছু ভুলে তোর প্রেমে অন্ধ হয়ে গেছি? তোর প্রেমের সাগরে সাঁতার কাটছি? আমি রাফি সবকিছু এত সহজে ভুলি না। তোর এমন অবস্থা করব তুই সমাজে মুখ দেখাতে পারবি না। আজকে তোকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এখানে নিয়ে এসেছি। তুই ভাবলি কি করে তোর মতো অহংকারী মেয়েকে আমি বিয়ে করব? আমি রাফি, আমার জন্য হাজার হাজার মেয়ে পাগল। আমার সাথে এক রাত কাটানোর জন্য মেয়েরা লাইন ধরে থাকে, সেখানে তুই আমার বউ হতে চাস? কোনো যোগ্যতা আছে আমার বউ হবার? আজকে তোকে নষ্ট করে ছেড়ে দেব। কথাগুলো ভাবতেই তৃপ্তির হাসি ফুটে উঠল রাফির ঠোঁটে। রাফিকে একা একা হাসতে দেখে কথা ভ্রু কুঁচকে ফেলল। সন্দিহান দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে। কথাকে তাকিয়ে থাকতে দেখে রাফির হাসি বন্ধ হয়ে গেল। এই যে মশাই, পাগল হয়ে গেলেন? ওভাবে একা একা হাসছেন কেন? দিনে দুপুরে আপনাকে ভূতে ধরলো নাকি? দেখুন, আমি কিন্তু ভূতে ভয় পাই না, তাই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি আপনার বাসার কাজের মেয়েকে আমার কাছে ডেকে নিয়ে আসুন, আমি তার সাথে গল্প করতে চাই। ভূত ধরেনি, ধরেছে একটা পেতনি, অসম্ভব সুন্দর একটা পেতনি, যাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়, যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাকে দেখে আমি হাসছি। এখন দেখছি আমার সাথে আরও একজন পাগল হয়ে গেছে। তুমি থেকে সোজা আপনিতে চলে গিয়েছে। ভূত কি শুধু আমার একাই ধরেছে নাকি তাকেও ধরেছে? আমাকে কোনো ভূতে ধরেনি, আমি তো ভালোবেসে আপনি বলে ডেকেছি।
তুমি আমার, তাই তোমাকে আমি যা ইচ্ছে খুশি ডাকতে পারি। আমার যখন রাগ হবে তখন আমি তোমাকে তুই করে বলবো, যখন আমাকে তুমি ভালো রাখবে তখন আমি তোমাকে তুমি করে ডাকবো, যখন আমার অনেক অভিমান হবে আমি তোমাকে আপনি বলে ডাকবো। অনেক ডাকাডাকি হয়েছে, এখন আর বেশি কথা শুনতে চায় না। তুমি আমার কথা শুনছো না, আমি কিন্তু রেগে যাচ্ছি। এই জুসটা খেয়ে নাও, এই জুসটা তোমার শরীরের জন্য অনেক উপকার। কড়া রোদের মধ্যে এসেছো, জুস খেলে শান্তি লাগবে। আমি চাই না তুমি আমার জন্য অসুস্থ হয়ে যাও। তুমি আমার জন্য অসুস্থ হয়ে গেলে তোমার বাবা মা যদি আমাকে বলে আমার মেয়ের এই অবস্থা হলো কিভাবে, তখন আমি তোমার মা বাবাকে কি জবাব দেবো বলো? আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তোমাকে জুসটুকু খেতেই হবে। এতে তুমি আমার উপর রাগ করলে করবে, দাদা আমি ভয় পাই না, আমার কষ্ট হলেও আমি মানিয়ে নেব। পর্দার আড়াল থেকে সবকিছু শুনছিল লতা। এতক্ষণ সবকিছু সহ্য করতে পারলেও এটা যেন সে সহ্য করতে পারল না। কথাকে কিভাবে বাঁচাবে বুঝতে পারছে না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, বুদ্ধিরা সব জোট বেঁধে পালিয়েছে। এখন বসে থাকলে চলবে না, যে কোনো উপায়ে কথাকে বাঁচাতে হবে। সে একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন অকালে ছড়ে যেতে দিবে না। তার ছোট স্যার যে এতটা খারাপ মানুষ সে আগে জানতো না। আগে যদি জানতো তাহলে কখনোই এ বাসায় কাজ নিত না। লতা কোনো উপায় না পেয়ে কাউকে একটা ফোন করে কথা বলতে শুরু করলো। আপনি কোথায়? তাড়াতাড়ি বাসায় চলে আসুন। রাফি একটা মেয়েকে নিয়ে অনেকক্ষণ যাবৎ বাসায় এসেছে। সে মেয়েটিকে বিষ দিয়ে মারতে চাইছে। যে কোনো মূল্যে মেয়েটিকে বাঁচাতে হবে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি সব কাজ ফেলে তাড়াতাড়ি বাসায় চলে আসুন, না হলে রাফিকে পুলিশ ধরে নিয়ে যাবে। পরিবারের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। এতগুলো বছর ধরে এই বাসার লবণ খাচ্ছি, তাই এই বাসার খারাপ আমি চাই না। ভালো চাই জন্যই কথাটা আপনার কানে দিলাম। এখন আপনি ভালো বুঝবেন আপনি কি করবেন না করবেন। মেয়েটাকে বাঁচাতে হবে। মেয়েটাকে বাঁচানোর আমি চেষ্টা করতে থাকি। ততক্ষণে আপনি চলে আসুন। রাখছি। কথাগুলো বলেই লতা কল কেটে দিল। আমি জুস খাবো না। অনেকক্ষণ ধরে তো নাটক দেখছি। জুস খাবে না মানে? তোকে জুস খেতেই হবে। তোর সাথে ভালো মানুষই দেখিয়ে লাভ নেই। ভাইয়া চলে আসার আগেই তোকে নষ্ট করতে হবে। তুই আমাকে কলেজের সবার সামনে অপমান করেছিলি, তোকে এত সহজে মাফ করে দেব? আজকে তোর অহংকার সব কিছু শেষ করে দেব। এসব তুমি কি বলছো? আমার কোনো ক্ষতি করো না। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তুমি এভাবে আমার সরলতার সুযোগ নিলে। কথা আর কিছু বলতে পারল না। রাফি কথার দিকে এগোতে যাবে, তখনই কারো গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, আর যদি একবার সামনের দিকে এগিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে নিজের ভাই বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। আমার ভাই হয়ে তুই এত বড় নিকৃষ্ট কাজ করতে পারিস তা আমার কল্পনারও বাইরে ছিল। তোকে নিয়ে আমার অনেক গর্ব ছিল, তোকে আমি অনেক বিশ্বাস করতাম। তুই আমার বিশ্বাসের মূল্য এভাবে দিলি? মেয়েটার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। এ মেয়ে, তোমার বাসায় বাবা মা নেই? একটা ছেলের সাথে ফাঁকা বাসায় চলে আসলে? আপনার ভাই আমাকে বলেছে আমাকে আপনার সাথে দেখা করিয়ে নিয়ে যাবে। সে আমাকে নাকি আগামী মাসে বিয়ে করবে, তাই আমি আপনার ভাইয়ের সাথে এসেছি। আপনার ভাই এত বড় খারাপ মানুষ আমি আগে জানতাম না। ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। কথা আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিল, থাপ্পড়ও মেরেছিল। আমি সেই রাগ থেকে কথাকে নষ্ট করতে চেয়েছি। তোর মতো কুলাঙ্গারের জায়গা আমার বাসায় নেই। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। কথাগুলো বলেই রাফিকে বাসা থেকে বের করে দিল হাবিব। রাফি দরজার বাইরে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। প্রতিশোধের নেশা মানুষকে ধ্বংস করে দেয়। প্রতিশোধ নয়, ক্ষমা করে দেওয়াই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিবাদ। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঝোল করবে কবিতা? কতদিন হয়েছে খাই না। চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে মিহাল। নিজ হাতে সেলাই করা নকশি কাঁথাগুলো আলমারিতে ভাঁজ করে রাখছিল কবিতা। স্বামীর মুখে এমন কথা শুনে একবার তাকালো। 2 বছর হয়েছে মিহাল শয্যাশায়ী হয়েছে। ঘরে বসে নকশি কাঁথা সেলাই করে বিক্রি করে সংসার চলে কবিতার। ঘরে দুমুঠো চাল ছাড়া কিছু নেই। বাড়িওয়ালি প্রতিদিন ভাড়ার জন্য তাগেদা দিচ্ছে। কবিতা স্বামীর পাশে বসে বলে, আজ কাঁথাগুলো বিক্রি করতে পারিনি। ভেবেছিলাম কাঁথাগুলো বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, তার হলো না। ঘরে চালও নেই, কিভাবে ইলিশ মাছ কিনি তুমিই বলো। মিহাল কবিতার চোখের দিকে তাকিয়ে আছে। কবিতার বয়স বেশি হয়নি, এই বয়সে সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে। তবে মিহালের যত্নে ত্রুটি রাখে না। বছর 2 আগে সিএনজি করে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় বাসের সাথে। তারপর থেকেই শয্যাশায়ী মিহাল। কবিতা, সুখের কথা ভেবে তোমার পরিবার আমার হাতে তুলে দিয়েছিল তোমায়, অথচ তুমি সুখের সন্ধানই চিনো না। আলোর আধারের খেলায় ক্লান্ত হয়ে গেছো। তোমার জীবনটা অনেক বাকি। একটা বিয়ে করে নাও। তোমার জায়গায় যদি আমি থাকতাম তুমি বিয়ে করতে, তাহলে আমাকে কেন বলছো? মিহালের মাথায় হাত রেখে বেরিয়ে গেল কবিতা।
কবিতা দরজা ভিড়িয়ে বাড়িওয়ালির ঘরের দিকে গেল। দরজা খুলে কবিতাকে দেখে চোখ মুখ কালো হয়ে যায় কলির। রাগান্বিত গলায় বলে, ভাড়া এনেছেন? দিন। আপা, ভাড়া দিতে আসিনি। আলু আছে? আমাকে 2টো আলু দিতে পারবেন? যতটুকু নরম ছিল তার থেকে তেজ নিয়ে বলে, 5 মাসের ভাড়া পাবো, কবে দিতে পারবেন বলুন। এমন করতে থাকলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ঠিক দিয়ে দিব। আমি এত কিছু বুঝি না, আগামী মাসের ভিতরে সমস্ত ভাড়া পরিশোধ করে বেরিয়ে যাবেন। কলি একটু শান্ত হলে কবিতা বলে, আপা 2টো আলু হবে? আমি দিয়ে দিব। দিতে হবে না, ভাড়া দিয়ে বিদায় হলেই খুশি। রেগে রান্নাঘরে গেল কলি। প্রায় দিনই কবিতা কাঁচা বাজার নিতে আসে। ছোট ছোট 2টো আলু এনে কবিতার হাতে ধরিয়ে দিল। কবিতা আলু 2টো নিয়ে ঘরে ফিরে এলো। আলু 2টো এতটাই ছোট, 2টো এক মুঠোতেই নেওয়া যায়। পচতে শুরু করেছে। পচা গন্ধ কবিতার নাকে ঢুকেছে। কবিতা উপায়হীন হয়ে আলু 2টো সিদ্ধ দিল। ভর্তা করে স্বামীকে নিয়ে 2 মুঠো খাবে। বিকেলে নকশি কাঁথা সেলাই করছিল কবিতা। তাড়াতাড়ি সেলাই করতে গিয়ে সূচ ফুটলো হাতে। সূচ ফোটার তীক্ষ্ণ দাগ কবিতার হাতে অহরহ রয়েছে। নিত্যদিনই এমন সূচের আঘাত কবিতা সহ্য করে। দরজায় করাঘাত পড়ল। স্বামীর ঘুম ভাঙবে ভেবে তাড়াতাড়ি দরজা খুলতে গেল কবিতা। দরজার ওপাশের মানুষটিকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কবিতা। কবিতার প্রাক্তন প্রেমিক সাবিত। সাবিতও কবিতাকে দেখে চমকে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কবিতা বলে, তুমি এখানে কবিতা? কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তোমার খবর কি? বিয়ে করেছো? ভালো, আমি তোমাকেই বেসেছিলাম। তোমাকে পাবো না বলে বিয়ে করে দেবদাস হয়ে যাব, এমনটা কিন্তু আমি নই। কবিতা একটু হাসার চেষ্টা করে। বিয়ে হয়নি বলে দেবদাস হয়ে যাওয়ার মতো ছেলে সাবিত নয়। সর্বদা মিষ্টি মিষ্টি কথা বলে কবিতার মন গলিয়ে রাখতো এককালে। কবিতা ও সাবিতের ভালোবাসা পরিবার থেকে মেনে নেয়। বিয়ের আগের দিন জানা যায় বাবা হওয়ার ক্ষমতা নেই তার। সাবিতের সাথে বিয়েতে অসম্মত জানায় কবিতার পরিবার। একই দিনই কবিতার সাথে মিহালের বিয়ে দিয়ে দেয়। কবিতার সুখের কথা ভেবে সাবিত বিদেশে চলে যায়। সাবিত সৌজন্য হেসে বলে, মিহাল কোথায়? দেখা করাবে না? সে এখন আর কারোর সাথে দেখা করতে চায় না। প্যারালাইজড হয়ে গেছে। তুমি তো সবই জানো। তোমার আর আমার জীবন তাহলে একই পথে চলছে, কি বলো? তুমি তো চিকিৎসা করতে দেশের বাইরে গিয়েছিলে, বিয়ে করেছো, সংসার করছো। আমার পথে নেই। ব্যবসার কাজে গিয়েছিলাম। বাবা মায়ের ইচ্ছাতেই বিয়ে করেছে ঠিকই। সব মেয়ে কি ভালোবাসার পাগল হয়? কিছু মেয়ে টাকারও পাগল হয়। আমি যাকে বিয়ে করেছি সে টাকার পাগল। এই বাড়িটা তাকে লিখে দিয়েছি। মাঝে মাঝে সময় করে এসে দেখে যায়। তোমরা ভাড়া দিতে পারো না, এটা শোনার পর এখানে এসেছি। নিজের কাছে অপরাধী মনে হলো কবিতার। কি লাভ হলো সেদিন সাবিতকে ফিরিয়ে দিয়ে? এজন্যই বলে রিভেঞ্জ অফ নেচার। কবিতা সাড়া না পেয়ে সাবিত বলে, কোলের মুখে শুনেছি তুমি খুব ভালো সেলাই করতে পারো। তোমার সেলাই করা নকশি কাঁথা আমার কাছে বিক্রি করবে? কবিতা ব্যথিত হলেও সংসারের কথা ভেবে নকশিকাঁথা আনতে গেল। সকালে ভাঁজ করে রাখা নকশিকাঁথাগুলো নিয়ে এলো। আপনার যেটা ভালো লাগে নিন। সাবিত খুলে না দেখে সবগুলো গুছিয়ে নিল। ওয়ালেট থেকে টাকাগুলো কবিতার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কোলের সাথে কথা বলবো, তোমাদের ভাড়া দিতে হবে না। আমাকে আপনার ভিখারি মনে হয়? আপনার ভাড়া ঠিক পরিশোধ করে দেব। সাবিত অপমানিত বোধ করে চলে গেল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাত বেড়েই চলেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল সবকিছু। কবিতা রান্নাঘরে গেল মোমবাতি খুঁজতে। অন্ধকার সহ্য করতে পারে না মিহাল। ঘরের ভিতরে শুয়ে থাকা মিহাল চিৎকার করে উঠল, কবিতা কোথায় তুমি? কবিতা রান্নাঘর থেকে ছুটে এসে বলে, কি হয়েছে? ভয় করছে? এই তো আমি। আমার দিন ফুরিয়ে এসেছে কবিতা, আমি বোধহয় আর বাঁচবো না। একদম এসব বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিহাল দেয়ালের দিকে তার অঙ্কন করা পেইন্টিংগুলোর দিকে তাকিয়ে আছে। মিহাল বরাবর ছবি আঁকতে ভালোবাসতো। এখনো মাঝে মাঝে ছবি আঁকে। রং কিনতে টাকা খরচ হয় বলে প্রতিদিন অঙ্কন করতে পারে না। মিহালের গভীর দৃষ্টিতে কবিতা প্রচণ্ড ভয় পেয়ে জানালা বন্ধ করে দিল। পর্দা দিয়ে ঢেকে দিল ঘর। উদ্বিগ্ন হয়ে মিহাল বলে, পর্দা কেন ঢেকে দিলে? আমি যে কিছু দেখতে পারছি না কবিতা, পর্দা সরিয়ে দাও, জানালা খুলে দাও। মিহালের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। বিছানায় শুয়ে কাতরাচ্ছে। কবিতা একটা কাগজ দিয়ে বাতাস করতে শুরু করলো মিহালকে। ক্রমশ অস্থির হয়ে উঠছে মিহাল। কবিতার চোখে অশ্রু টলটল করছে। প্রিয়জনের কষ্ট সহ্য করতে পারছে না। অন্ধকার আকাশ আলোকিত করবে কিভাবে? মিহালের মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বলে, শান্ত হও, আমার কথা শোনো। আকাশে কোনো মেঘ নেই, সকাল হয়ে যাবে এক্ষুনি। সূর্য উঠে তোমার জানালা দিয়ে উকি দিয়ে তোমাকে চাইবে। তুমি এমন ছটফট করলে সে উঠবে না, তোমার সাথে রাগ করবে। মিথ্যে বলো না কবিতা, তুমি চাও না আমি একটু প্রাণ ভরে শ্বাস নিই? তাহলে খুলে দাও, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ জোড়া বন্ধ করতেই পানিটুকু গড়িয়ে নিচে পড়ল কবিতার।
পর্দা সরিয়ে জানালা খুলে দিল। এক দমকা হাওয়া প্রবেশ করে কবিতার মুখে লাগলো। মিহাল কেসে উঠল। এক আলোর রেখা কবিতার মুখে পড়ল। উত্তেজিত হয়ে বাইরে তাকিয়ে ফানুসের সন্ধান পেল কবিতা। মিহালকে শান্ত করার শেষ অবলম্বন খুঁজে পেল। দেখো মিহাল, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সূর্য উঠেছে। মিহালের ঝাপসা চোখ খুলে ফানুসকে স্পষ্ট দেখতে পেল না, পেল এক আলোর সন্ধান। কবিতার কথা বিশ্বাস করে নেয়। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? এত তাড়াতাড়ি কই, কতক্ষণ বিছানায় শুয়ে ছটফট করেছ। অতঃপর বাইরের পরিবেশ শান্ত হয়েছে। মিহাল ঘুমিয়ে পড়েছে। কবিতা বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস নিল। মোনাজাতের ভঙ্গিতে আল্লাহ শুকরিয়া আদায় করলো, কারোর জন্য তার স্বামীর প্রাণটা বেঁচে গেছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই বাইরে হট্টগোল শুনতে পেল কবিতা। মিহালের গায়ে কাঁথাটা টেনে জানালা দিয়ে উকি দিল। ভিড় জমে আছে। সাবিতের অগ্নিদগ্ধ দেহ। অজান্তেই অশ্রু ঝরে পড়ল। কোনো এক প্রহরে একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ভালোবাসার মানুষটি আর নেই। ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে। মৃত্যুর কারণ হিসেবে অনেকে বলছে বজ্রপাত থাকা সত্ত্বেও গতরাতে ফানুসুরাতে দেখা গেছে সাবিতকে। জানালার গ্রিল ধরে নিঃশব্দে কেঁদে চলেছে কবিতা। একটু শব্দ তুলে কাঁদলে মিহাল জেগে অস্থির হয়ে যাবে। সাবিত নেই। মিহালের শরীরে অবনতি হচ্ছে দিন দিন। পৃথিবীর বুকে সে অতিথি। অতঃপর একাই এই পৃথিবীতে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হবে। ভালোবাসা সুন্দর, যে ভালোবাসায় আলাদা কোনো স্বার্থ নেই, কাউকে পাওয়ার কামনা নেই, দূর থেকে তার সুখ কামনা করা হয়। তাই প্রকৃত ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসাগুলো পৃথিবীতে বেঁচে থাকুক আজীবন। মা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, আমার নাস্তা আনো। টেবিলে বসে মিনিমাকে উদ্দেশ্য করে ডাক দিল। রান্নাঘরে রহিমা বেগম চুলা থেকে পাতিল নামাতে নামাতে চিৎকার করে বলে উঠল, আর একটু অপেক্ষা কর মা, আনছি। কই রহিমা, আমার চা দিয়ে যাও তাড়াতাড়ি, আমার অফিসের জন্য বেরোতে হবে তো। রহিমা বেগম চায়ের কাপ নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই টেবিল থেকে মিনি ডাক দিল, মা, রান্নাঘরে রাখা আছে, একটু নিয়ে খা না মা। আমি রান্নাঘরে যাব? এখন তৈরি হয়েছি, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তোমার আর কতক্ষণ লাগবে? আচ্ছা দাঁড়া, তোর বাবাকে চাটা দিয়ে এখনই আনছি। মিনি বিরক্তির সহিত হাতে থাকা ফোনটার দিকে মনোযোগ দিল। রহিমা বেগম তাড়াতাড়ি করে শফিক সাহেবকে চাটা দিয়ে রান্নাঘর থেকে নাস্তার প্লেট নিয়ে এসে মেয়ের সামনে রাখতেই মিনি নাস্তা প্লেট দূরে সরিয়ে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। কি রে, নাস্তা প্লেট দূরে সরিয়ে দিলে যে? আমার আর খাওয়ার সময় নেই মা। রাগ করেছিস দেরি হয়েছে বলে? জানিসই তো সকাল থেকে টুকটাক এই কাজগুলো করতে করতে দেরি হয়ে গিয়েছিল। খেয়ে নে না মা। মা, তোমার কাজ বলতে এই ছোট্ট রান্নাঘরে রান্নাটুকি, আর তবু তুমি বলো তোমার কত কাজ। মিনির কথায় তার মা রহিমা বেগম একটু হাসে, আদুরি কণ্ঠে বলে, এই ছোট্ট রান্নাঘর সামলাতে সামলাতেই যে আমার বড় জীবনটা অতিবাহিত হয়ে গেল মা। খেয়ে নে না মা। মিনি মায়ের কথায় বিরক্ত হয়, বাধ্য হয়ে খেতে বসে। এতটুকু কাজ করে মা হাঁপিয়ে ওঠে। আর সে তার বাবা সারাদিন বাহিরে যে কত কাজ করে তার হিসেব নেই। মা বেশ আহ্লাদী, তাই তো এই রান্নাটুকু করেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। দক্ষিণ দিকের রুমটা থেকে রহিমা বেগমের ছেলের উচ্চস্বর ভেসে এলো, মা, খাবারটা দিবে নাকি? কলেজে দেরি হচ্ছে তো। রহিমা বেগম আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলে উঠল, দাঁড়া, এখনই দিচ্ছি। মা, জামা কাপড় কোথায় রেখেছো? আলমারিতে আছে। শাওন না খুঁজে মায়ের উদ্দেশ্যে ডাক ছাড়লো, মা, পাচ্ছি না, তুমি এসে দিয়ে যাও। জুতাগুলো একটু মুছে দিও তো, আমি গোসল সেরে আসি। বলতে বলতেই শাওন ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ইস, সে একেবারেই ভুলে গেছে চুলোতে যে দুধ বসিয়েছিল। তাড়াহুড়োর ঠেলায় গরম পাতিলে হাত দিতেই কোমল চামড়াটা ছ্যাদ করে পুড়ে যায়। আর্তনাদ করে ওঠে রহিমা বেগম। মিনি ছুটে আসে। মায়ের হাত পুড়ে গেছে দেখে দ্রুত ক্রিমটা এনে মায়ের হাতে দিয়ে বলে, মা, তুমিও না সামান্য রান্নাঘরটাও সামলাতে পারো না। তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে আমার ডিম ভাজিটা করে দাও। আজকে ডিম ভাজি করে দাওনি, জানো না আমি ডিম ভাজি ছাড়া রুটি খেতে পারি না। রহিমা বেগমের হাত জ্বলে গেল, কিন্তু সে ক্রিম লাগালো না। দ্রুত চুলা থেকে দুধ নামিয়ে মেয়ের জন্য ডিম ভাজা করলো। ক্রিম লাগানোর মতন শৌখিনতার সময় যে নেই। সবাই বাইরে যাবে বড় বড় কাজ করতে, তার মতন ছোট্ট রান্নাঘরের ছোট্ট কাজ তো না, বিশাল কাজ। আমার শার্টটা কই জানি, এটার বোতাম পড়ে গেছে, অফিসের পরে যেতে পারবো না, এটার বোতাম লাগিয়ে দিও। আর আমার জন্য কালকে একটা শার্ট আয়রন করে রাখতে বলছিলাম না, সেটা দাও। রহিমা বেগম দ্রুত রুমে যায়। মাথা নত করে অপরাধী কণ্ঠে বলে, কাজের চাপে ভুলেই গিয়েছিলাম, কাল ধুয়ে আয়রন করে দিব, আজ আরেকটা পরে যাও। রহিমা বেগমের স্বামী শফিক সাহেব রেগে যায়। ঘরে তো সারাদিন পড়ে থাকো, সামান্য কাজটাও করতে পারো না? সারাদিন বসে বসে কি কাজটাই করো শুনি?
রহিমা বেগম স্বামীর হাত থেকে শার্টটা নিয়ে হাসি মুখে বলল, তোমার সংসার সামলিয়ে তো সময় হয়ে ওঠে না, তোমার এই ছোট্ট সংসারে যে বড্ড ব্যস্ততা। শফিক সাহেব রেগে গটগট পায়ে বের হয়ে গেল। রহিমা বেগমের চোখে কার্নিশ ঘেসে পড়া অশ্রুকণা মুছে নেয়। কার জন্য কাঁদবে? এই সংসারে কেউ কারো না। কিছুটা মায়া আর কিছুটা পিছুটানের জন্য থেকে যায় মানুষ জনম জনম। মিনির ভাবনার মাঝে চুলোর ডালটা তার হাতে পড়ে গেল। সে আর্তনাদ করে উঠল। সে চুলার আঁচটা ছোট করে হাতের দিকে দৃষ্টি দিল। কোমল নরম তুলতুলে হাতটা 3 দিনে কেমন কালশিটে হয়ে গেছে। মিনির ভিতর থেকে কান্না ছিটকে আসে। মা মামার বাড়ি গিয়েছে কেবল 3 দিন, কিন্তু মায়ের সংসার সামলাতে সামলাতে মিনির মনে হচ্ছে 3 যুগ কেটে গেছে। মায়ের ছোট্ট রান্নাঘর সামলাতে গিয়ে সে হিমশিম খাচ্ছে। শৌখিনতা ভেসে যাচ্ছে আগুনের ধোঁয়ায়। আর মাকে কিনা এজন্য কত কথা বলেছে। মিনি কান্না আটকে না রাখতে পেরে শব্দ করে কেঁদে দেয়। রহিমা বেগম দ্রুত ছুটে আসে। মাত্রই বাবার বাড়ি থেকে ফিরেছে। মেয়ের হাতটা লাল হতে দেখে দ্রুত ফ্রিজ থেকে বরফ নামিয়ে ঘষে দেয় হাতে। পোড়া জায়গায় ফু দিতে দিতে আদরি কণ্ঠে বলে, অনেক জ্বলে যাচ্ছে মা, তোর দাদু অসুস্থ না হলে তো যেতাম না। ইস, কতটা পুড়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। তুমি এখন যাও, বাকিটা আমি করে ফেলবো মা। মিনির বাঁধ ভেঙে কান্না আসে। একদিন মায়ের হাত পুড়েছে আর সে বিরক্ত হয়েছিল, আর মা বিচলিত হচ্ছে তার হাত পুড়তে দেখে। মিনি মায়ের বুকের একপাশে ফু দিল। রহিমা বেগম অবাক কণ্ঠে বলল, কি করছিস মা? মিনি মায়ের বুকের বাপাসটা যত্ন করে বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, প্রতিদিন তো আমাদের কথার তেজে এই জায়গাটা ক্ষতবিক্ষত হতো, তাই ফু দিয়ে দিলাম, যদি জ্বালা একটু কমে সে আশায়। মা, তোমার ছোট রান্নাঘরের বড্ড কাজ, এই রান্নাঘর বড্ড পোড়ায় মা, বড্ড পোড়ায়। রহিমা বেগম হাসলেন। এটাই যে একজন নারীর সংসার মা।